কি বিষয়ে কথা বলতে পারি আমরা? এত মানুষদের চাকরি চলে যাচ্ছে, মন খুশি করার জন্য খাবার খাওয়া উচিত। সিনেমা কি দেখা হয়? আমাকে অনুরাগ বাসু নিজে পার্সোনালি কল করে আমাকে বলেছিল যে তোর মধ্যে সেই দক্ষতার বা সেই ট্যালেন্ট আছে। থিয়েটারের ফলটা তো তুমি পেয়েছো। হ্যাঁ। ওটা থেকে নিজেকে ভাঙা তৈরি করা একটা প্রসেস কন্টিনিউ চলতে থাকে। একটা সিনেমাকে পুরো মিউট করে দেখো, হ্যাঁ। তাহলে দেখবে কি বোরিং একটা সিনেমা। হুম। লোকেদের সাথে কম্পেয়ার না করে নিজের সাথে কম্পেয়ার করো হুম। নিজেকে, যে ফোন হ্যাঁ। তোমার জীবনে কতটা পার্ট জুড়ে আছে? তো খ্যাপা আমার প্রচন্ড রিয়েল লাইফ একটা চরিত্র আমার জন্য। এখন সবাই আমাকে খ্যাপা বলেই ডাকে। তো কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক চলছে। একদম ঠিকঠাক। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। হ্যাঁ, এখানে বলছি আজকে কি কি বিষয়ে কথা বলতে পারি আমরা? তোমার যেটা প্রশ্ন আছে মন খুলে আজকে কথা বলবো, একদম কোনো অসুবিধাই নেই। একদম ঠিক আছে, ঠিক তাহলে আছে, আমরা শুরু করি। একদম শুরু করা যাক। আমার জন্ম হয়েছে 2000 সালে, 12ই মার্চ জন্মদিন। আমি খড়দার ছেলে। আচ্ছা। খড়দার ওখানে ওনারা হসপিটালে নাম মনে নেই, ওনারা ওই হসপিটালে জন্মেছি। তো তারপরে স্কুলিং আমার সেন্ট অগাস্টাইন ডে স্কুল ব্যারাকপুরে। তো পার্সোনালি এটা কোনোদিন কোথাও বলিনি, স্কুলিং আমার অতটা ভালো যায়নি কোনোদিন। ছোটবেলা থেকে আমি এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা এই বলো জিমন্যাস্টিক, ডান্স, এইগুলোতে আমি একটু বেশি ভালো ছিলাম। আমার সবসময় মার খেতাম, যেহেতু আমার সব ব্যাচের ছেলেরা আমার থেকে সব হাইটে লম্বা। আমি একটু বেটে ছিলাম। 2016 অব্দি আমি প্রায় 4 ফুট 8 ইঞ্চি ছিলাম। সবাই ভেবে নিয়েছিল আমি আর বাড়বই না। হিরো আচ্ছা। হওয়া তো স্বপ্ন তো ছেড়েই দিলাম, কোনোদিন হাইটেই বাড়বো না। তো সবাই র্যাক করতো, পড়াশোনা অত ভালো করতাম না বলে টিচাররা খালি বকতো, প্রিন্সিপাল থেকে বারবার বাবা মাকে ডাক পড়তো। স্কুলিং আমার অতটা ঠিকঠাক যায়নি। ক্লাস 7-এ যখন আমি রংবাজ পেয়েছিলাম, বা তার আগে ইন্ডিয়াস বেস্ট ড্রামেবাজে গেছিলাম। তো ওই ড্রামেবাজে যাওয়ার কালীন তখন আমার অ্যানুয়াল এক্সাম চলছিল। তো মা বলেছিল যে পরীক্ষা দিতে হবে, তুই ওসব ছাড়। আর উল্টো আমার বাবা আমার খুব সাপোর্ট সিস্টেম বলতে পারো ছোটবেলা থেকে। বাবা সবসময় চাইতো যে পড়াশোনার নলেজটা তো অফকোর্স খুব ইম্পর্টেন্ট, তার সাথে সাথে চাইতো যে আমার ছেলে এই ইন্ডাস্ট্রিতে বা সিনেমা লাইনে যাক। কারণ বাবারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে বাবা একটা ফিল্ম স্টার হবে, কিন্তু হয়নি। বাবার সেই সাপোর্টটা ছিল না, সংসারের উপর প্রচন্ড দায়িত্ব ছিল। তো সেই জায়গা থেকে আমাকে চেয়েছিল যে আমি সব এই ইন্ডাস্ট্রিতে আসি, কাজ করি, ফেম কামাই, মানুষেরা যাতে চেনে। তো ছোটবেলা থেকেই এটা বাবা কোনোদিন আমাকে বলেনি। তার আগে বাবা আমাকে ছোটবেলায়, আমি ঋত্বিক রোশনের খুব বড় ফ্যান ছিলাম। তো সবসময় শাহরুখ খান বলো, ঋত্বিক রোশন বলো, সবসময় আয়নায় দেখে দেখে যে স্টেপ গুলো ওরা করতো বা যে অভিনয়গুলো ওরা করতো, 2-3 বছর বয়স থেকে আমি ওরম ভাবে আয়নায় প্র্যাকটিস করতাম কিভাবে ওরা করতো। তো বাবা একদিন জিজ্ঞেস করেছিল যে তো তুই কি করতে চাস, তুই কি অভিনয় করতে চাস? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি অভিনয় করতে চাই। তো সেই জায়গা থেকে 3 বছর বয়স থেকে আমার জার্নি শুরু হয়। তো বাবা আমাকে সব জায়গায় নিয়ে যেত, নিয়ে গিয়ে অডিশন দেওয়াতো। আমার প্রথম একাডেমি হচ্ছে যেখানে আমি অভিনয় শিখেছি, সেটা হচ্ছে রমাপ্রসাদ বণিকের কাছে, নেহরু চিলড্রেন মিউজিয়ামে। তো 10 বছরে ওখানে আমি শিখি, তার সাথে সাথে থিয়েটার করি। তো বাবা এই জায়গাতে খুব সাপোর্টিভ। যেমন ক্লাস 7-এ ওই ইয়েটা আসে যে অ্যানুয়াল পরীক্ষা দিতেই হবে, বাবা বলছে না, তুই কি চাস বল, তুই কি পরীক্ষা দিতে নাকি এত বড় অপরচুনিটিটা ছেড়ে দিতে চাই? আমি বললাম, না বাবা, আমি তো ওখানেই যেতে চাই, কারণ এত বছর, 12 বছর বয়স তখন, এত বছর ধরে স্ট্রাগল করছি, এই অপরচুনিটিটা ছেড়ে দেবো? বাবা বলছে ঠিক আছে চল। তো পরীক্ষা না দিয়ে আমরা চলে যাই। তখন যখন তার আগে যখন পারমিশন চেয়েছিলাম যে স্কুল থেকে যে আমাকে এই কটা দিন গ্যাপ দাও, আমি 7 দিন পরে এসেই আমি বাকি পরীক্ষা আমি নিজে একা দেবো। তো সেই পারমিশনটা যখন চেয়েছিল, তখন স্কুল বলেছিল যে এটা যদি হলিউড হতো তাহলে আমরা, বা বলিউড হতো তাহলে আমরা ইয়ে করতাম। তা তুমি তো এই বাংলায় তো এমনিও কিছু করতে পারবে না, তো তোমার উপর সেই ভরসাটা নেই, বা ওরম ভাবে কিছু একটা লেগ পুল করেছিল যে এই তো ছেলে কি হবে, এই তো অডিশন থেকে বেরিয়ে যাবে। তো ছাড়েনি। তখন বাবা বলেছিল তুই ফেল করে যা। আমি সেই ইয়ার ফেল করি, কোনো পরীক্ষা না দিয়ে আমি ইন্ডিয়াস বেস ড্রামেবাজে যাই,
গিয়ে ওখানে টপ 16 অব্দি গিয়ে এলিমিনেট হয়ে যাই। কিন্তু এলিমিনেট হওয়ার পরে আমাকে অনুরাগ বাসু নিজে পার্সোনালি কল করে আমাকে বলেছিল যে তোর মধ্যে সেই দক্ষতা বা সেই ট্যালেন্টটা আছে যেটা সব বাংলা ছেলেরা এখন পায় না, বা সেই জায়গাটা তুই পারিস, তুই ওয়েট করে যা, তুই কর। তারপরে আমার লুক সেট করিয়েছিল, লুক সেট করি বলেছিল তুই 1 মাস থাক, 1 মাস থেকে এখানে কাজ কর, আমি তোকে কাজ দেবো। তো সেই অপরচুনিটিটা কোনোভাবে, তখন তো আমি ছোট ছিলাম, বাবা যা বলতো শুনতাম, তখন বাবার অফিস ছিল, তো সেই জায়গাটা ধরতে পারিনি, মানে সেই জায়গাটা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। কিন্তু তার সাথে সাথে আমি রংবাজও পেয়েছিলাম। আচ্ছা, তো ওটা ছেড়ে রংবাজ করি, তো তারপর থেকে আমার জার্নি শুরু হয়। রংবাজটা কি অডিশন দিয়েই পাওয়া নাকি কোনো? না, রংবাজটা একটা অদ্ভুত ভাবে এসেছিল। আমি যখন বম্বেতে ছিলাম, তখন এইসব কীর্তি হচ্ছিল, অনুরাগ বাসু এসে এত কিছু বলতো, তখন খড়দার, যেহেতু রাজা স্যার খড়দার ছেলে, তো তার ভাই দেবাঞ্জন দা বলে একজন আছে, সে মদ খেতে খেতে একটা আমারই বাবার বন্ধুর সাথে কথা বলছে যে ভাই দেবের ছোটবেলা খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করি বলতো, এত অডিশন দিচ্ছি কোনো ছেলে অ্যাপ্রুভ করছে না, রাজাদা কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। তো রাজাদা মিনস রাজাচন্দ্র। রাজাচন্দ্র, হ্যাঁ। তো ওই বাবার বন্ধু বলেছিল তুই এই ছেলেটাকে দেখতে পারি, এও তো খড়দার ছেলে, খুব ভালো অভিনয় করে, খুব ভালো থিয়েটার করে। বলছে তাহলে ওকে ডাক সুরিন্দার অফিসে। তখন বাবাকে ফোন করেছিল যে তুমি শিগগিরই কলকাতা আসো, কলকাতায় এসে সুরিন্দার অফিসে নিয়ে যাও, এটা দেবদার মানে তখন দেবদার ছোটবেলাকে জানতাম না, এরা খুব বড় অপরচুনিটি, অনেক ভালো ভালো অ্যাক্টরস আছে, হিরো, ভালো বড় হিরো কাজ করবে। তখন বাবা ওইটা ছেড়ে, বুঝতো না যে এত বড় অপরচুনিটি, ওটা যদি ওটা হতো তাহলে এখন আমাকে এখানে থাকতি, মানে অন্য একটা বিষয় হতো। তো যাই হোক, তো তখন এসে আমি সুরিন্দারে গিয়ে রাজা স্যারের সামনে অডিশন দিই, একটা অডিশনে ক্লিয়ার হয়ে যাই, ক্লিয়ার হয়ে তারপর বাস। তো স্কুলিং অতটা আমার জন্য ভালো না, তো আমি তার ক্লাস 7 এর পর আমি ইন্দিরা গান্ধী থেকেই ওপেন বোর্ড দিই, মানে 10 পাস করার পর। তো আমার ক্লাস 10 এর পর থেকে পুরোটাই ওপেন বোর্ডে। আচ্ছা, এডুকেশনটাও তো একটা প্যারালাল দরকার, নলেজ খুব গেইন দরকার, করাটা তো খুব অ্যাবসলিউটলি, দরকার। ওটা তো খুব দরকার, কিন্তু ওই মানে যা হয়, আমি ওই ফ্রেন্ড সার্কেলটা বানাতে পারিনি, যা হয় যে ওই মেমোরিজ তুমি বলো না যে এই স্কুলিং খুব ভালো, আমার বন্ধু বান্ধব, এগুলো ছিল না কোনো। প্যারালাল তো তুমি আমার- নেহেরু চিলড্রেন মিউজিয়াম পেয়েছো, রমপ্রসাদ বণিক। হ্যাঁ, এগুলো পেয়েছি। ওই জায়গাটায় তো আমি জানি না তুমি কি নাটক করেছো লাস্ট, মানে প্রথম শুরু কোন নাটক দিয়ে শুরু না, করেছো? আমি স্যারের কাছে পুরো ক্লাস করেছি, মানে ভয়েস অ্যাক্টিং, হ্যাঁ, উনি ওটা শেখাতেন ওখানে। বলো, মডুলেশন বলো, সবটা। থিয়েটার আমি করেছি খড়দাতেই, আচ্ছা পঞ্চম গ্রুপে। আচ্ছা তো আচ্ছা। আমি অনেক থিয়েটার করেছি, আমি একক থিয়েটার বেশি করেছি, লীলা মজুমদারের গণেশার চিঠি করেছি, আমি ডাকঘর করেছি, পাগলা দাশু করেছি, তারপর আরো অনেক কিছু করেছি। তো যখন আমার খর্দা দলটার নাম হচ্ছে সুখচর পঞ্চম হ্যাঁ, রেপার্টারি। হ্যাঁ, আচ্ছা, তো ওখানে আমার প্রথম শুরু বলতে পারো। তো যখন স্যারের রমা স্যারের সাথে আমার কোর্স শেষ হয়ে যায়, তারপরে মানে 4 বছরের কোর্সের পরে ওরা থিয়েটারে ইয়ে করে যে তুমি রমা স্যারের সাথে থিয়েটারে তুমি ওখানে করবে, কাজ করবে। তো যখন হয় আমার কোর্স শেষ, তার ঠিক 10 দিন বাদেই স্যার মারা যান। আচ্ছা, তো সেই সুযোগটা আমি পাইনি স্যারের সাথে অভিনয় করার। তো ওই জায়গাটা একটা লস লেগেইছে আমার, কিন্তু আরেকটা গেইন হয়েছে, সেটা হচ্ছে আমি এত বড় একজন ব্যক্তির কাছে অভিনয় শিখতে পেরেছি। হ্যাঁ, ওই মেমোরিজ গুলো আর কি, ওনার হ্যাঁ, শেখানোর ধরনটা তোমার, মানে এই যে ধরে শেখানোর প্রসেসটা, সেটা যদি একটু বলো আর কি। সেটা একটা অদ্ভুত, মানে আমি তো একা ছিলাম না ওখানে, আমার প্রায় ওখানে ধরো 50-60 জন বাচ্চাদের ক্লাস করাতেন। তো প্রত্যেক 2 দিন ক্লাস করাতেন উইকে, ঠিক ডেজ গুলো মনে নেই। তো যখন করাতেন অ্যাজ ইফ যেন মনে হতো যে আমি পার্সোনাল ক্লাসই করছি, মানে সবাইকে সিঙ্গুলার ধরে 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 ক্লাস করাতেন, প্রায় 5 ঘন্টার ক্লাস হতো। নর্মালি 3 ঘন্টার ক্লাস হয়, ওখানে স্যার আমাদের সবাইকে 5 ঘন্টার ক্লাস করাতেন। মানে প্রত্যেকটা জিনিসের, মানে ভয়েস মডুলেশন বলো, অ্যাক্টিং স্কিলস বলো, তুমি ধরো অ্যাজ ইফ যেন আমার প্রথম এটা শেখা যে তুমি ধরো তোমার সাথে আমি এরকম ইন্টারাকশন করছি, তোমার ভয়েস এরকম ভাবে কাজ করা উচিত। যেমন তুমি আরেকটু দূরে যখন মানুষটা যায়, তখন তোমার ভয়েসটা আরো বাড়বে, যখন
প্রায় ধরো 1 কিলোমিটার থেকে তোমার মানুষটা থাকছে, হুম। তখন তোমার রিয়াকশন হবে যে এদিকে আয়। হুম। আমার ওইগুলো প্রথম যখন শিখেছি না, তখন আমি ভাবতাম যে বাহ, এত ইন্টারেস্টিং জিনিস। হুম। তো ওই জায়গায় আমি অনেক স্টেবল হয়েছি অভিনয়ের দিক দিয়ে। হুম। মানে প্রথম বেসটা এত স্ট্রং হয়ে গেছে হুম। আমার মনে হয় না, আমি জানি না আমি কতটা ঠিক কি ভুল, কিন্তু ওই আমার বেসটা প্রচন্ড স্ট্রং হুম। ওনার জন্য। প্রথম ছবি রংবাজ করার অভিজ্ঞতা। প্রথম ছবি রংবাজ করার অভিজ্ঞতা তো দারুণ ছিল। মানে আমার প্রথম ছবি হায়দ্রাবাদে হুম। রামোজি ফিল্ম সিটিতে হয়েছিল। তখন যখন সিটিতে ঢুকেছি ডিরেক্ট হোটেল রুমে না গিয়ে আমরা ফ্লোরে গেছিলাম। ওই দিন থেকেই শুট শুরু হবে। তো তখন আচ্ছা। আমি তো সঙ্গীত বাংলার দেবদার গান, নাচ, হুম। সিনেমা বলো এগুলো দেখে তো বিশাল বড় ফ্যান ছিলামই। যখন প্রথম সামনে দেখেছি, সামনে দেখেই দেখছি অ্যাকশন সিকোয়েন্স চলছে দেবদার। হুম। উঠিয়ে আমার ফেলছে আর হাওয়া বাতাস বেরিয়ে যাচ্ছে। তো ওইগুলো দেখে আমি পুরো ছিটকে গেছি যে এইটা কি? এটা সত্যি আমি এই ওনার মানে দেবদার ছোটবেলা করছি। তো বাবাকে বারবার জিজ্ঞেস করছি, "বাবা আমি দেবদার ছোটবেলা করছি, এটা কি করে সম্ভব?" বলছে, "ঠিক আছে, ঠিক আছে, এত এক্সাইটেড হোস না, কাজটা ভালো করে কর।" তো যখন আমার প্রথম শট হয়, আমার হুম। প্রথম শট চোখের শট, আমার মনে আছে একদম ক্লোজ অ্যাঙ্গেলে চোখের শট, আমি মায়ের ছবি আঁকছি। হুম। তো সেই চোখের শটে প্রথম জীবনে আ শট দিয়েছি, সেখানে হাততালি পেয়েছিলাম আমি। হুম। যে ওই রিঅ্যাকশন শটটা। যে কি ভালো আ চোখের শট দিয়েছি, স্যার বলেছিল। প্লাস ডিওপি বলেছিল। ডিওপির নাম ছিল শৈলেশ হুম। আভাস্তি। তো উনি বলেছিলেন। তো তারপরে যা হয় আস্তে, আস্তে প্রত্যেকটা সিনে ভালো করছি। কিছু হুম। জায়গায় যেহেতু প্রথম ক্যামেরার সামনে অসুবিধা তো হয়েইছে। হুম। তারপরে মেইন যখন তুমি দেখবে সং আমাদের যখন বাবা-মা মারা যায়, ওখানে হুম। দেখবে হুম। ওই রাহুল দা এসে কেটে দেয় গলা। তখন ওই যে জায়গাটা যে, "বাবা তুমি ঠিক আছো বাবা? বাবা তোমার কি হয়েছে? মা তুমি ঠিক আছো?" বলে যে এই চেল্লানোটা, হুম। ওই জায়গায় আমি প্রচন্ড অ্যাপ্রিশিয়েট করেছিল স্যার। সবাই মানে হোল টিম আমাকে সেই হাততালি দিয়েছিল, অ্যাপ্রিশিয়েট করেছিল। তো আমার প্রথম কাজই এত ভালো এক্সপেরিয়েন্স হয়েছে, তারপর থেকে আমার এই কনফিডেন্সটা চলে এসেছে যে না, হুম। আমি এটার জন্যই, বাবাও ভেবেছিল যে না, তুই এটার জন্যই তৈরি হচ্ছিস, এটাতেই ফোকাস কর। হুম। তো হ্যাঁ, এটাই। আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আজকের দিনে যারা অ্যাক্টিং করতে আসছে, হুম। এই থিয়েটার বেসটা তো তাদের মধ্যে নেই। তাদের একটা চট করে ফেমাস হয়ে যাওয়ার পিছনে ফেমাস হতে হবে, এই যে একটা টেনডেন্সি, আ আ তো তোমার তো একটা আ থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, এই ১ম দিন অ্যাপ্রিসিয়েশন পাওয়া, হ্যাঁ, এটা তার তো আমার জন্য বেসিক বিশাল। ফাউন্ডেশনটা তো ওখান থেকে শুরু হয়েছে। ওই যে ১০ বছরের হ্যাঁ, ওই বেসটা বেসটা। তৈরি হওয়াটা খুব ইম্পর্টেন্ট গো আমার মনে হয়। কারণ আমি প্রায় ২০০৬ থেকে থিয়েটার করে ২০১২ সালে প্রথম কাজ পেয়েছি। তার আগে জুনিয়র আর্টিস্টও করেছি। হুম। চুলি তুমি তুমি যে আমার 2 তে জুনিয়র আর্টিস্ট হুম। করেছি। তারপর রুম নাম্বার ১০৩ এ আমি ছোট্ট একটা ৩০ সেকেন্ডের একটা হুম। কাজ করেছি। তো হুম। আমার মনে হয় তুমি যদি প্রথম থেকে মানে কি হয় না, বিগিনার স্টেপ, হুম। হুম। ওইগুলো হুম। যদি তুমি সেই পা গুলো যদি তুমি না ফেলো, হুম। তাহলে সেই জায়গাটা আমার মনে হয় তোমার পৌঁছানোটা ইজ নট পসিবল। কারণ হয় না, একবারে ফেম পেয়ে গেলে সেই হুম। ফেম হুম। বেশি দিন থাকে না। আস্তে স্টেপ বাই স্টেপ সেই জায়গাটা তুমি যদি এক্সপেরিয়েন্স করে যেতে পারো, তাহলে সেই জায়গাটা সারা জীবন টিকে যায়। তো হুম। আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। বেসটা তৈরি হওয়াটা খুব ইম্পর্টেন্ট। হুম। সবারটা সবার আলাদা, আলাদা। হ্যাঁ, না আমরা তো আমাদের অ্যাসেসমেন্ট, আমাদের দৃষ্টিভঙ্গি নিয়েই কথা হ্যাঁ, বলব। হ্যাঁ। তো তারপরে স্লো পারফরম্যান্স কবে করছো? ছবিতে বা আ ওয়েব সিরিজে? স্লো পারফরম্যান্স। হ্যাঁ, মানে তুমি প্রোটাগনিস্ট, মেইন ও প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট, ১ম প্রোটাগনিস্ট, না তার আগে এটা বলি যে হ্যাঁ। আমার মানে যেটা যে বললাম যে বাবা আমার খুব হুম। বড় হুম। হুম। সাপোর্ট সিস্টেম হুম। ছিল। মানে আছে এখনো হুম। অফকোর্স। তো সেই জায়গা থেকে যখন উ উ ইন্ডিয়াস বেস্ট জামাইবাজ থেকে ওখানে বেরিয়ে হুম। যাই, তার রংবাজ পাওয়ার ঠিক মাঝখানে একটা সিচুয়েশন হয়েছিল যেখানে বাবা আর আমি দুজনেই বলেছিলাম যে, "চল ডুগু হার মেনে যাই। কিচ্ছু হুম। করার নেই। আ এই ইন্ডাস্ট্রি আমার জন্য।" কারণ তাই জন্যই তারপরে তাই জন্যই বললাম যে, "তোর জন্যই এটা তুই ফোকাস কর।" তার আগে এটাও হয়েছিল। এই কনভারসেশন ও হয়েছিল যে, আ "এটা আমাদের জন্য না। এখানে প্রচুর পলিটিক্স, প্রচুর হুম। খাটনি। এটা আমার মনে হয় না তুই পারবি। আ
এটা আমি বলেছিলাম, বাবা বলেনি। বাবা বলেছিল যে না, এটা টিকে রাখবি, পেশেন্টলি তুই এগিয়ে যা, দেখবি ঠিক পাবি। ঠিক তার পরের 1 সপ্তাহ বাদেই রংবাজ পেয়েছিলাম। তো ওটা একটা গেল। তো আমার প্রোটাগনিস্ট হচ্ছে, প্রথম কাজ হচ্ছে ফোর্স, বুমবাদার সাথে। মানে ওখানে আমি অটিজমের চরিত্রটা প্লে করেছিলাম, ওটাও রাজা সারির ডিরেকশনে, রাধাচন্দ্র। তো ওইটা আমার জন্য খুব একটা বড় কাজ বলতে পারো, প্রচন্ড, যেহেতু বুম্বাদা আমার বাবা করছেন, আর ওইদিকে অর্পিতা ম্যাম আমার মানে অ্যাজ আ বন্ধু হিসেবে, তুমি দেখেছো হয়তো। দেখেছি তো তো ওই সিনেমাটা আমার জন্য, আমার খুব কাছের, অতটা অ্যাভারেজ হিট করেছিল কিন্তু আমার জন্য খুব কাছের, কারণ ওই সিনেমাটা থেকে আমি অনেক কিছু পেয়েছি আর অনেক কিছু শিখতে পেরেছি। সেই শেখার প্রসেসটাতেই বেশি আমরা ফোকাস করবো আর হ্যাঁ, কি। তো শেখার প্রসেসে এটাই যে যখন এই সিনেমাটা পাই, ওখানে আমাকে প্রায় 2 মাস এই ছবিটা নিয়ে আমাকে ওয়ার্কশপ করতে হয়েছিল। দেবরঞ্জন স্যার, যে দেবরঞ্জন নাগ যিনি আছেন, তিনি আমার ওয়ার্কশপ করিয়েছিলেন প্রায় 2 মাস। তো ওখানে আমি প্রায় মেন্টাল হসপিটালে গিয়ে আমি অটিজম যারা ভুক্তভোগী তাদেরকে আমি দেখতে যেতাম প্রত্যেক সপ্তাহে একবার। ওদের ভঙ্গি বলো, ওদের ক্যারেক্টারিস্টিক্স বলো, ওরা কিরম ভাবে হাঁটাচলা করে, ওদের হাত কিরম ভাবে চলে, তো ওইগুলো আমাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লক্ষ্য করতে হতো। স্যার আমাকে প্রত্যেকটা জায়গায় ধরিয়ে দিত যে দেখ কিরম ভাবে কি করছে। তো 2 মাস ধরে সেই ওয়ার্কশপ করা, আর পুরো ছবিটা 2.5 ঘন্টার ছবিতে আমার কোনো ডায়লগ নেই। আচ্ছা। পুরোটা আমার ফিজিক্যালিটির উপর, পুরোটা কি বলবো, ওই হয় না যে ডায়লগ দিয়ে দিলে মানেই তো হয়ে গেল। হ্যাঁ, রিঅ্যাকশন ওয়ার্কটা অনেক রিঅ্যাকশন বেশি ওয়ার্কটা সব থেকে বেশি আর সব থেকে ইম্পর্টেন্ট Important. জিনিস। যে তুমি যদি একটা সিনেমাকে পুরো মিউট করে দেখো, তাহলে দেখবে কি বোরিং একটা সিনেমা। তো সেই জায়গাতে রিঅ্যাকশনস গুলো নেওয়া, সেগুলো নিজের কাছে অ্যাডপ্ট করা, তারপরে গিয়ে ফ্লোরে যখন ওইগুলো পোর্ট্রে করা, সেটা ওই ছবিতে আমি প্রচন্ড পরিমাণে ওই অ্যাসেসমেন্ট গুলোতে এক্সপিরিয়েন্স পেয়েছি। তারপর অনেক ওই অনেক জায়গায় আমি ভালোও করেছি, অনেক জায়গায় খারাপও করেছি। আর এটাই তো প্রচন্ড ভালো একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। খ্যাপা খ্যাপা তো আমাকে কি বলবো, ওই লাইমলাইটটা দিয়েছে, যেটা আমি এত কাজ করেও পাইনি। এত ভালোবাসার মানুষদের ওই খ্যাপাই এখনো আমাকে টিকিয়ে রেখেছে। একটা হয় না, একটা জনার, সেটা আমি ধরে নিয়েছি স্কুল লাইফের একটা ছেলে। খ্যাপা আমাকে মানে এখনো দিয়ে যাচ্ছে লাস্ট 4, 5, 6, 7 বছরে। খ্যাপা 1, 2, 3, 4। তো আমি খ্যাপা থেকে প্রচন্ড কিছু পেয়েছি। খ্যাপার প্রসেসটা মানে সিরিজ 1 সিজন 1 থেকে 4 এর সঙ্গে নিজেকে কিভাবে আরেকটু বদলে আজকে সিজন 1 থেকে 4 বলবো আমি, মানে হয় না, এটা চরিত্র প্লে করতে 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 সেটা নিজেরই একটা মানে ক্যারেক্টারিস্টিক নিজেই একটা অ্যাডপ্ট করে নাও তুমি। তো সেটাই হয়েছে আমার এখন। তো খ্যাপা যখন প্রথম পেয়েছিলাম, তখন আমি একটা খুব শান্ত একটা ক্যাবলা ছেলে, কিচ্ছু বুঝতাম না ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, এই হচ্ছে, কিচ্ছু বুঝতাম না। যখন প্রথমবার আমি স্ক্রিপ্ট পাই, বা প্রথমবার যখন আমি ফ্লোরে যাই সিজন 1 করতে গিয়ে, তখন আমাদের আহ, আহ, 1 মাসে 4টে করে এপিসোড শুট হতো। 4টে না, হ্যাঁ 4টে করে এপিসোড শুট হতো 1 মাসে, 7-8 দিন মতো। তারপর আবার ব্রেক থাকতো 15 দিন, আবার 4টে করে, আবার 15 দিন ব্রেক, আবার 4টে করে। তো ওই জায়গা থেকে আমি ওয়ার্কশপও করতে পেরেছি, শুট করছি, ওয়ার্কশপ করছি, শুট করছি, ওয়ার্কশপ করছি। তো যেহেতু প্রথম ওয়েব সিরিজ কলকাতা, তো যখন খ্যাপা 1 রিলিজ হয়, তখন একটা বিশাল বড় একটা হিট হয়। তো সিজন 1 করার সময় যেই টেকনিক্যালিটিস বলো, যেই ক্যামেরা ওয়ার্ক, যেই হয় না যে তুমি কাজ করতে করতে পুরোটাই জেনে গেছো যে এটা ভাবে এই হয়, এটা ভাবে এই হয়। আমি প্রচন্ড পরিমাণে টেকনিক্যালি অ্যাডপ্ট করেছি সব জিনিস। তারপরে এক্সপিরিয়েন্স করেছি নিজের লাইফের সাথে, যে শুধু কলকাতা থেকেই তো এত কিছু হয়, গ্রামে থেকে কি কি হয়। আমি অনেক কিছু শিখেছি গ্রামে গিয়ে, বর্ধমানে গিয়ে, যে ওরা কিভাবে থাকে, ওদের পড়াশোনা কিভাবে, ওদের মাথা কি করে মেন্টালি ঘুরে যায় এই মেয়েদের চক্করে। তারপরে সেইগুলোকে আবার কি করে ওরা স্টেবল করে, ওইগুলো শিখেছি। সিজন 2 তেও যেরকম
যে সিজন 1 যেরকম যেহেতু স্কুল লাইফ ছিল, সিজন 1-এ আমিও তখন স্কুলেই পড়তাম। কলেজ লাইফে যখন সিজন 2 হয়েছে তখন আমি কলেজেই পড়তাম। আর সিজন 3-তে যখন চাকরি, সিজন 3-4-এ, তো সেই সময় আমি অভিনয়ে কাজ করছি। তো হ্যাঁ, সেই struggle চলছে। স্ট্রাগল চলছে। তো সেই এক্সপেরিয়েন্স গুলো আমার লাইফের সাথে প্রচন্ড মিলে গেছে। তো খ্যাপা আমার প্রচন্ড রিয়েল লাইফ একটা চরিত্র আমার জন্য। এখন সবাই আমাকে খ্যাপা বলেই ডাকে। সেটাই সেটা তো একটা বড় পাওনা। খুব বড় পাওনা। মানে আড্ডা টাইম এত বড় একটা চরিত্র আমাকে দিয়েছে, সেটার জন্য তো সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর রাজদার আবার প্রলয়। আবার প্রলয় করতে গিয়ে তো মানে আবার প্রলয় বলো আর বনবিবি বলো, এই দুটো সিনেমা আর ওয়েব সিরিজ করতে গিয়ে আমি সুন্দরবনে, আমি বললাম না আমি প্রচন্ড আউট অফ দ্য বক্স কাজ করতে ছোটবেলা থেকেই পছন্দ করতাম। আর ভগবানের কৃপায় আমি ছোটবেলা থেকেই ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ চরিত্র প্লে করার সুযোগ পেয়েছি। তো এখানেও তাই, যেরকম ফোর্স করেছিলাম অটিজমের উপর, আবার প্রলয় করলাম পুরো একটা অন্য চরিত্র, একটা কেওড়া, একটা সুন্দরবনের ছেলে যে মেয়ে পাচার করে বেড়ায়। তো ওইটা করতে গিয়ে আমি ওদের সুন্দরবনী ভাষার ডায়ালেক্ট আমি অনেকটা শিখেছি। ডায়ালেক্ট শিখেছি মানে শিখতে হয়েছে। তারপরে ওদের লাইফ হিস্ট্রি সম্বন্ধে অনেক জানতে পেরেছি ওয়ার্কশপ করতে গিয়ে। তারপর যখন ফ্লোরে যাই, রাজদার তো মানে ছোটবেলা থেকেই আমি প্রেম আমার দেখে, চিরদিন তুমি আমার দেখি বিশাল বড় ফ্যান। যখন রাজদার সাথে ফেস টু ফেস ডিরেকশনে কাজ করছি, তো সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা জিনিস, এত টেকনিক্যালি স্যাভি লোকটা, এত ভালোভাবে কাজ করেন, মানে কি বলবো, ওটা জাস্ট ইনক্রেডিবল, মানে খুব ভালো এক্সপিরিয়েন্স। আর সেম দিক দিয়ে বনবিবি যখন করেছি, বনবিবিতে পুরো একটা অন্য একটা শান্ত বাউল ঢোল বাদক যে সব বিধবা পল্লীতে গিয়ে বনবিবির গান গায়। তো ওই সিনেমাটা করতে গিয়ে ওখানেও আমাকে প্রায় দু মাস ওয়ার্কশপ করতে হয়েছিল। সেম সুন্দরবনী অ্যাকসেন্টটা ধরা বা ঢোল বাজানো শেখা। তারপর সেই চুলটা, আমাদের লুক সেটের চুলটার জন্য আমি প্রায় 1 মাস সময় পেয়েছিলাম, চুলটা যাতে বাড়ায়, দাড়ি যাতে বাড়ে। যেহেতু পান নদী আমার অপোজিটে, সেই এজ গ্যাপটাও যেহেতু দরকার, অত ছোট লাগলে হবে না, অত বড় লাগলে হবে না। তো সেই জায়গাতে 2 মাস ওয়ার্কশপ করে সুন্দরবনে আমি প্রায় 7 দিন আলাদা ওদের সাথে, রাজদীপদার আমি নিজে গিয়ে 7 দিন ওখানে থেকে ওদের সাথে কথা বলে, ওদের ডায়ালেক্ট ধরে, ওদের চাল চলন কিরম কি হয় সবকিছু মিলিয়ে একটা প্রচন্ড মজার একটা এক্সপিরিয়েন্স ছিল আমার। রানাদা এই ছবিটা যখনই প্রডিউস করবে ভেবেছিল, তখনই সবার প্রথমে আমার নামই করেন যে এই ছেলেটাই পারবে, একেই নিয়ে দীপ্তান্ত। তো এই দুটো যখন কাজ করেছি তখন সুন্দরবনেরই বাসিন্দা হয়ে গেছিলাম। এই লাস্ট 2021 থেকে 2024, এই 3টে বছর আমি প্রায় ওখানেই থেকে কাজ করেছি। বনবিবি 2021-এ হয়েছে, তো 21 কি 22-এ হয়েছে, 22-এ প্রায় 3 মাস ধরে ওখানেই কাজ হয়েছে। তারপর 23-এ আবার প্রলয় হলো, ওখানে 1 মাস আবার প্রলয়ের জন্য থেকেছি। তারপর নর্মালি টুকটাক কাজের জন্য ওখানে গেছি, আমি ঘুরতেও চলে গেছি, অ্যাজ ইফ যেন আমি ওদেরই একটা, মানে ওদেরই মায়ের ছেলে আমি। তো এখন তাই মনে হয় আমার। তো যে কোনো চরিত্র বা যে কোনো সিনেমা যখন করি আমি প্রচন্ড ঢুকে যাই। এটা আমার জন্য প্লাস পয়েন্ট বলতে পারো। আর প্রচন্ড ভালোবাসি আমি ওই জায়গায় থাকতে, ওই স্পেসে থাকতে। আমি থিয়েটার এখন করা সম্ভব হচ্ছে? থিয়েটার তো এখন করা সম্ভব হচ্ছে না, চাইছি করতে। কারণ যেহেতু যেটা হয় যে শেখার কোনো শেষ নেই। তো আমি চাই যে আবার থিয়েটার করতে, কারণ এই রিসেন্টলি আমি ভেবেছিলাম থিয়েটার করবো, তারপরে এই সিরিয়াল জয়েন করতে হলো আগে 8-9 জন্য। তো তারপর আর সুযোগ হলো না। এই এখন যেহেতু একটু গ্যাপ আছে, আমি ভাবছি আবার থিয়েটারটা করবো, ইচ্ছা আছে, দেখা যাক। থিয়েটারের ফলটা তো তুমি পেয়েছো, ওটা থেকে নিজেকে ভাঙা তৈরি করা একটা প্রসেস কন্টিনিউ চলতে থাকে, যেটা সিনেমাতে বা সিরিয়ালে সম্ভব না। কারণ একদম ওখানে কল টাইম টু প্যাক আপ টাইম কাজ শুধুমাত্র। এবং এই এক্সপেরিমেন্টের জায়গাটা থিয়েটার অনেক বেশি দেয়, অনেক বেশি। এটা পরিবার, হ্যাঁ, ফ্যামিলির সাথে মনে হয় যেন আমি কাজ করছি। ওই এক্সপিরিয়েন্সে যেহেতু পেয়েছি, আমি চাই সেই এক্সপিরিয়েন্সটা মানে বা সেই শেখা, মানে সেই যে মডিউলেশনে এখনো যেটা কাজ হয় সেগুলোকে আবার জানা, বা সেই চরিত্রগুলোতে আবার ঢোকা, আমি চাই সেগুলো আবার করতে। দেখা যাক, ইচ্ছে আছে করার আবার। সিনেমা কি দেখা হয়?
সিনেমা, আমি সিনেমা পোকা, মানে আমি প্রচন্ড পরিমাণে সিনেমা দেখতে পছন্দ করি, মানে দিনে 2টো করে সিনেমা আমাকে দেখতেই হবে, বাংলা হোক, ফ্রেঞ্চ হোক, ইংলিশ হোক, মানে আমি প্রত্যেক দিন 2টো করে সিনেমাটা হচ্ছে আমার শিডিউলে থাকে। সকালে একটা দেখবো বা দুপুরে একটা দেখবো বা রাত্রে, যদি সারাদিন সময় না পাই রাত্রে 2টো করে সিনেমা আমি দেখবোই। আচ্ছা, প্রচন্ড ভালোবাসি সিনেমা দেখতে আমি। পলিটিক্যাল ভিউজ? এইসবই জিজ্ঞেস করো, পলিটিক্যালি আমি একদম নেই, থাকতেই চাই না জীবনে। থাকবো, ইচ্ছা আছে যে পরবর্তীকালে যদি। না, ভিউজ তো আছে। ভিউজ বলতে কিরকম, মানে কি বিষয় বলতে চাইছো বলো? মানে হয় না, আমি পলিটিক্যাল ভিউজ আমার আমার আমি না ডান না বাম, আমি হিউম্যানিটিজ প্রমোট করি, বা আমি ওই বিষয়, আমার তো একটা পরিষ্কার একটা আমার ভিউজ। আমার একটাই লক্ষ্য, সেটা আমি একটাই দেখতে চাই, যে সব মানুষেরা ভালো থাকুক, সব মানুষেরা ভালো কাজ পাক, আর সব যে রাস্তাঘাট গুলো এত যে খারাপ রাস্তা সেগুলো ঠিক হোক, মানুষদের যাতে ভালো হোক, যেই দলই আসুক না কেন, মানুষদের যাতে ভালো হোক, এটাই আমার ভিউজ, পয়েন্ট অফ ভিউ এটাই। বিভিন্ন ঘটনা এবং দুর্ঘটনায় নিজের ওপিনিয়ন তৈরি হয় তো, আর সেইগুলো কি কোনো সময় বলা হয় না, বলা হয় না, নিজে তৈরি করে নিজে বিভিন্ন ইনসিডেন্ট সারা দেশ রাজ্যে বিভিন্ন জায়গায় যে ঘটে, মাঝে মাঝে মাথা গরম হয় যে এগুলো কেন হচ্ছে, নাই হতে পারে, এত টাকার স্ক্যাম বলো, বা এত মানুষদের মানে চাকরি চলে যাচ্ছে, কলকাতায় ধরো এত মানুষদের চাকরি যাচ্ছে, বা বম্বে বলো, সব জায়গায় কিছু না কিছু ইনসিডেন্ট ঘটছে, এটা তো মানে নর্মাল হয়ে গেছে বিষয়টা, এখন তো মানে যাই হচ্ছে তাই খারাপই দেখতে পাচ্ছি। তো আমার একটাই পয়েন্ট অফ ভিউ, যে এই সবগুলো যেন ঠিক হয়, এই সবগুলো ঠিক হয়ে যেন মানুষেরা ভালো থাকে, এবার সেই জায়গা থেকে যা যা করা উচিত তাই তাই করণীয় উচিত আমার, এটাই আমার পয়েন্ট অফ ভিউ। পলিটিক্যালি আর কিছু জিজ্ঞেস করা হবে না আমার দ্বারা। ইচ্ছা আছে পরবর্তীকালে একটু ওটা নিয়ে পড়াশোনা করে ওটা 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 নিয়ে একটু অ্যাক্টিভ হয়ে দেশের জন্য কিছু করার ইচ্ছে আছে, ওটা দেরি আছে। আচ্ছা, আগে ক্যারিয়ারটা ঠিক করি। খাবার, হ্যাঁ ঠিক তো হয় না, কিছু লোকের আছে খাবার নিয়ে খুব ফ্যাসিনেশন থাকে, প্রিয় খাবার, এই সেই বিষয়টা কেমন? তুমি ফুডি না ফুডি নও, সেই আমি বিষয়টা প্রচন্ড ফুডি, মানে আমি সব রকম খাবার জীবনে টেস্ট করতে চাই, সে যে কোনোই হোক, চাইনার আরশোলা স্যুপ বলো বা যে কোনো জিনিস হোক, আমি প্রচন্ড ওই পরিমাণে এক্সপেরিমেন্ট করতে চাই। আর ফুডি আমি প্রচন্ড, আর সেরকম ভাবে প্রত্যেক মানে জানোই তো যে আমাদের এক্সারসাইজের উপর সারাক্ষণ থাকতে হয়, ডায়েট মেনটেন করে চলতে হয়, নাহলে ঘুরে বেড়ে গেলেই চাপ। তো ওই জায়গা থেকে একটু মেনটেন করতে হয়, কিন্তু যখনই সুযোগ পাই আমি যেটা বলো, মানে যখনই ইচ্ছা আমি বিরিয়ানি খাই, যখনই ইচ্ছা আমি ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো, যখনই ইচ্ছা পুরো ভাত ঘি ডাল ফাল দিয়ে খাবো, খেয়ে তারপর দেখে নিচ্ছি না, তারপরের দিন এক্সারসাইজ করে ঠিক নামিয়ে দেবো, আমার এটাই মেন্টালিটি, সবসময় মন খুশি করার জন্য খাওয়া উচিত। তো সেভিংস নিয়ে তোমার ভাবনা চিন্তা কি? মানে টাকা পয়সা বলছো? হ্যাঁ, সেভিংস, জীবনে যেটা সব থেকে বড় দরকার। জীবনে যেটা সব থেকে বড় দরকার সেটা জীবনেও করিনি, সেভিংস। হ্যাঁ, তো আমার তো নিশ্চয়ই সবারই মনে হবে যে সেভিংস খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের এরমই ইন্ডাস্ট্রি, দোনো ইন্ডাস্ট্রি, যে 6 মাস কাজ থাকবে তো 1 বছর কাজ থাকবে না। তো ওই জায়গা থেকে আমার মনে হয় সবসময় সেভিংস করাটা দরকার, যতটা টাকা তুমি বাঁচিয়ে দেবে, কারণ আমাদের যা হয় অ্যাক্টরসদের ক্ষেত্রে বলছি, যে মেনটেনেন্স বলো, তোমাদের যা ইচ্ছে মেকআপ কিটস, ক্রিম ফিম, হ্যানা ত্যানা, চুলের জিম বলো, সবকিছু, গাড়ির সার্ভিস মেনটেনেন্স সবটা, সেটার জন্য তুমি যদি ওই জিনিসটা মেনটেন করে চলতে পারো, সেটার জন্য সেভিংস দরকার, প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ সেভিংস ছাড়া তুমি যদি সার্ভাইভ করতে পারবে না, যেটা মাঝখানে আপস এন্ড ডাউন যখনই আসবে তখন ডাউনের সময় তো তোমার সেভিংটা যে কি কাজে লাগবে সেটা আমি বুঝছি এখন, প্রচন্ড পরিমাণে বুঝছি। তো ভাগ্যিস ওই টাইমটা সেভিং করেছিলাম বলেই, বাবা ছিল বলেই এখন যাচ্ছে, চলছে, ভালোই চলছে যা চলছে। তো হ্যাঁ, তো ওই মানে কি বলতো, যেহেতু আমার অল্প বয়স, সেহেতু ওই মাথায় তো থাকে না, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এত ল্যাভিশ, সারাক্ষণ মনে হয় কিছু কিনি, কিছু শপিং করি,
কিছু এদিকে গিয়ে পার্টি করি, হুম পার্টি তো করি না, তো মজা করি, আড্ডা মারি, কফি খাই, এই করে করেই 200-300 টাকা যদি প্রত্যেক ঘন্টায় ইয়ে করি, তাহলে তো 3000 টাকা তো তোমার রোজ বেরোচ্ছে। হুম তো সেইগুলোই স্টপ করার জন্য আমার মনে হয় গার্জেনের খুব দরকার। হুম তো বাবা মা আছে বলেই আমার মনে হয় সেই জায়গাগুলো স্টপ আছে। হুম তো সেই জায়গা থেকে সেইগুলো সেভিংস হচ্ছে। তো আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট সেভিংসটা। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে গিয়ে সাকসেস আর ফেলিওর কি তুমি হ্যান্ডেল করতে শিখেছো? হ্যাঁ, মানে শেখার তো শেষ নেই। মানে আপস এন্ড ডাউন যে কখন কিরম ভাবে আসবে কেউ তো বলতে পারবে না। কিন্তু হ্যাঁ, আমি এইটুকুনি শিখেছি যে প্রত্যেকটা কাজের পর তোমাকে পেশেন্টলি তুমি নিজের উপর হার্ডওয়ার্ক করে যেতে হবে, তোমাকে তোমার নিজের উপর। আর ফেলিয়ার্স তো আসবেই, কারণ আমার প্রায় ধরো নাও লকডাউনটা তো সবারই কাজ ছিল না, ওটা আলাদা ব্যাপার। কিন্তু আমি ধরো প্রায় 2016, 17, 18, 19 4 বছর বসেই ছিলাম। মানে টুকটাক কাজ এসেছিল, আমি সেই 4 বছর বুঝতেই পারছিলাম না কি করব। আর আমি তো সবসময় ক্যামেরার সামনে আসার ছেলে, সবসময় অভিনয় করে, ওইটাই আমার স্পেস, ওটাই আমার হিলিং স্পেস বলতে পারো, বা ওটাই আমার জগৎ। ওটার থেকে যদি এতটা সময় যদি বেরিয়ে থাকি তাহলে সাফোকেটিং লাগে, প্রচন্ড দম আটকে যায়, যে প্রচন্ড কষ্ট হয় যে কেন পাচ্ছি না, কি হচ্ছে, কি আমার কোনো ভুল, আমি কিছু হচ্ছে না, আমার কি পিআর এর গন্ডগোল, অনেক কিছু মাথায় আসে। তো সেই জায়গা থেকে আমি অনেকটা স্টেবল হয়েছি। সেই জায়গা থেকে আমি বুঝতে শিখেছি যে না, ঠিক সময় ঠিক জিনিসটাই হয়, তুমি তোমার কাজটা চালিয়ে যেতে হবে, তোমার হার্ডওয়ার্কটা তোমাকেই করতে হবে, বাকি অডিশনস দিয়েই যেতে হবে। আর বাকি যদি সব ঠিক থাকে, ডিরেক্টর বলো বা প্রডিউসার বলো, ট্যালেন্ট থাকলে তোমাকে নিশ্চয়ই ডাকবে। এইটা আমি শিখেছি, কারণ দেখো এখনো আমি প্রায় গাঁটছড়া করার পর জানুয়ারি থেকে এই তো জুলাই পড়ে গেল, বসেই আছি মোটামুটি। মার্চের একটা কাজ ছিল, সেটা আলাদা, ছোট্ট সিনেমা। তো এখন মোটামুটি প্রায় বসে আছি, কোনো রিলিজ নেই, 2টো রিলিজ হলো এই বছর যদিও বা, কিন্তু অন গোয়িং কোনো কাজ নেই। তো এই সেগমেন্টটা আমি বুঝতে পারি যে পেশেন্সটা খুব ইম্পর্টেন্ট। আর পেশেন্সের সাথে তুমি যদি লেগে থাকো, আর তুমি যদি নিজের পিআর বলো, হার্ডওয়ার্ক বলো, সবটা যদি স্ট্রং করতে থাকো, তোমাকে কেউ আটকাতে পারবে না। আর ট্যালেন্টটা খুব ইম্পর্টেন্ট। এই যে আপস অ্যান্ড ডাউনস আসে, তখন হচ্ছে মেন্টাল হেলথ, হ্যাঁ, ডিপ্রেশন, প্রচন্ড। তারপরে এইটাকে কিভাবে হ্যান্ডেল করো, আমরা কিভাবে নোটিশ করি? মেন্টাল হেলথ নিয়ে আমাদের কোনো কেউ কথাই বলে না, না, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ঠিক। হ্যাঁ, মানে কেউ শেয়ার জানতেই চায় না, জানতে কারণ চায় না। সবাই তো নিজের লাইফে ওরম ভাবেই স্টেবল নয়। সবাই তো নিজেরটাই বলবে, কেউ মানে একমাত্র বাবা মা ছাড়া কারোর কাছে শেয়ার করা যায় না। আর কিছু জিনিস বাবা মাকেও শেয়ার করা হ্যাঁ, যায় না। বাবা মা বোধহয় তৈরি নয় মেন্টাল হেলথ নিয়ে আলোচনার যে স্পেসটা লাগে, সেটা আমাদের এখনো তৈরি হয়নি। না, না, এটা ঠিক। কারণ ওটাই বলছি যে যখন কাজ থাকে না বলো, বা যখন মানে অনেক পার্সোনাল প্রবলেম বলো, বা রিলেশনশিপ প্রবলেম বলো, বা ওই রিলেশনশিপ ওয়ার্ক প্রবলেম একসাথে যখন হয়, ওই ডিপ্রেশনটা বলো, ওই অ্যাংজাইটিটা তো নিজেদেরই ফেস করতে হয়। ওই লড়াইটা নিজেদেরই। তো ওই লড়াইটা আমার মনে হয় ওইগুলো শিক্ষা হিসেবে নেওয়া উচিত, অ্যাজ আ লেসন তোমাকে শেখা উচিত। আরো ভেতরে গভীরে না গিয়ে ব্যাপারগুলোকে বোঝা উচিত যে এটা কেন হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে, মাথা খারাপ না করে বাড়িতে বসে মেডিটেশন করে বোঝা উচিত যে আমার সাথে এটা কেন হচ্ছে, আমার কি কোনো ফল্টস আছে, এই ফল্টসের জন্য আমাকে কি ঠিক করতে হবে। আমার মনে হয় তুমি যদি স্টেবল হতে চাও, এই স্টেপগুলো ফলো করা উচিত, না মাথা গরম করে, মাথা খারাপ হয়ে চুপচাপ বসে যাওয়া উচিত, বা সুইসাইড করে নেওয়া উচিত। এগুলো তো করা উচিত। কারণ এটাও তো হতে পারে যে এক্সপার্টাইজদের মতামত নেওয়া। হ্যাঁ, আমরা এটার ট্যাবু হিসেবে দেখি যে মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে হয় আমাদের কাছে 2টো অপশন, সেটা হচ্ছে কি হয় সুস্থ, না হলে হচ্ছে পাগল। এর মাঝখানে যে গ্রে এরিয়াটা আছে, এইটা নিয়ে আমরা কখনো কথা বলি না। না, এটা সত্যি কেউ কথা বলে না। নয় সবাই ভালোটা দেখে, নয় সবাই যে পাগল হয়ে যায় বা যে সুইসাইড করে নেয়, এই বাবা ছেলেটা সুইসাইড করে নেয়, কত ট্যালেন্ট ছিল, কত বড় হতে পারতো, এইগুলো শেষটা দেখে না শুরুটা দেখে। মাঝখানের যে সিচুয়েশনটা, সেটা কেউ দেখেও দেখতে চায় না। আর সেটাকেও একটা ছেলে যদি বা একটা মেয়ে যদি শেয়ার করতে চায়, সেইটা হয়তো বাবা মা বুঝতে পারে না। সেই জায়গাটা আমার মনে হয় নিজেকে খুব স্ট্রং রাখা উচিত। কারণ
মানে এখন তো খুব কম্পিটিশন, হুম, আমার মনে হয় নিজেকে নিজের কম্পিটিটর হওয়া উচিত দেন লোকেদেরকে দেখা। হুম, লোকেরা এত ভালো করছে, ও বাবা আমার বয়সী এই ছেলেটা এত বড় বড় কাজ করছে, হুম, ওর সময়ও কাজ করছে। আমার মনে হয় যে যখন আমার সময় আসবে আমাকে কেউ আটকাতে পারবে না। হুম, তো সেই জায়গা থেকে মেন্টালি তোমার স্ট্রং থাকা উচিত হুম। সবসময়। আর একটা ভাবনা চিন্তা যেটা মানে আমার মনে হয় বা সবার মধ্যেই আসে বোধহয়, সেটা হচ্ছে গিয়ে আমি অন্যের জন্য অন্য এত জোরে দৌড়চ্ছে, হুম। হ্যাঁ, আমি কেন পেলাম না, ও পেয়েছে, আমি পেয়েছি। এইটা আমাদের মধ্যে এই frustration-টা আমাদের মধ্যে অনেক বেশি গ্রো করছে বোধহয়। এটা তো করছেই, নো ডাউট। কারণ সবাই সবাই দেখছে যে ওর সাকসেসটা এত হুম, ভালো, আমার সাকসেসটা এত হুম, খারাপ কেন? হুম, 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 ও এটা দেখছে না যে ওই ছেলেটার পেছনে কত স্ট্রাগল আছে, বা ওই হুম, ছেলেটা কতটা খেটেছে ওটার জন্য। হুম, হয়তো আমার সেই দক্ষতা বা হয়তো আমার সেই সময়টা আসেনি হুম, এখনো, বা সেই প্রোডিউসাররা আমার হয়তো চেনে না, তাই জন্য আমাকে সেই জায়গায় কাস্ট হুম, করেনি। এই অনেক রিজন হয়, একদম। রিজনস থাকে যে তোমাকে কাস্ট না করা, বা যে কোনো জবেও বলো, হুম, 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 ইন্টারভিউজে বলো, হুম, সেগুলো। তো আমার মনে হয় তোমার কম্পিটিটর নিজেকেই রাখা উচিত। আয়নায় হুম, সবসময় নিজেকে দেখে বলা উচিত যে তোর মধ্যে ভুলটা কোথায়, যেখানে ভুল হয়েছে সেটা শোধরা। হুম, সে শোধরে পেশেন্টলি নিজের উপর হার্ড ওয়ার্ক কর। তো হুম, আমার মনে হয় এইটা সবসময় হুম। মাথায় এটাই চলা উচিত। আর বি পজিটিভ, হুম, নেগেটিভ থাকা। আরেকটা জিনিস হয় মানে তোমার সেম এজ গ্রুপে আরো যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, হয় না? অ্যাপ্রিসিয়েশন আছে। হুম, মানে আমরা অনেক সময় না অ্যাপ্রিসিয়েশন করতে চাই না। হ্যাঁ, ওকে আমরা কম্পিটিটর ভেবে নেই। হুম। এটাও তো অন্যের কাজ দেখে তাকে অ্যাপ্রিশিয়েট করাও তো এক ধরনের কালচার, ওয়ার্ক কালচার। অ্যাবসলিউটলি। আমার বয়সী যারা আছে, আমি পার্সোনালি সবাইকে খুব অ্যাপ্রিশিয়েট করি। হুম, আমার বয়সে অনেকজন আছে যারা আমার থেকে বেশি হুম, হুম, ফেমাস। হুম, তো আমি সেগুলো খুব অ্যাপ্রিশিয়েট করি, কারণ ওদের কাজও আমার খুব ভালো লাগে। হুম, এই মেন্টালি স্ট্রং হওয়াটা খুব দরকার, কারণ যখন কোনোদিন এটা না হোক, যখন ভালো হবে, তখন যদি সেম জিনিসটা অপোজিট ছেলে করে, "এই বাবা এই তো ছেলেটা দেখ কিচ্ছু করলো না, এত বড় হয়ে গেল।" হুম, সেম জিনিসটা যদি তুমি পাও, সেটা তো তোমারই গায়ে লাগবে, বা হুম, সেটা হুম, তো হুম, তোমারই বাজে, তোমার জন্য হুম, নেগেটিভ অ্যাপ্রোচ। হুম, তো আমার মনে হয় সব সময় তোমাকে পজিটিভ থাকা উচিত সব দিক দিয়ে, আর সবার কাজটা অ্যাপ্রিশিয়েট করা উচিত, বা রেসপেক্ট দেওয়া উচিত সব হুম। কাজটাকে। কারণ রেসপেক্টটা ইম্পোর্টেন্ট। রেসপেক্টটা ইম্পর্টেন্ট। আর লং রানে আমি লং রানে খুব বিশ্বাসী। হুম, আমি এই শর্ট টার্মে ফেমাস হয়ে গেলাম, ফেমাস হয়ে গিয়ে চুপচাপ বসে সেখান থেকেই ব্র্যান্ড কোলাবোরেশন করলাম, নিজের ট্যালেন্টটা দেখাতে পারলাম না, হুম, নিজের কোনো কাজ আর এলো না, ওই এরা বিশাল বড় ফেসবুক ভিউজ নিয়ে বা ইউটিউব নিয়ে চলে গেলাম, ওরকম হুম, আমি বিশ্বাসী না। আমি বিশ্বাসী ভালো কাজ করতে চাই, হুম, সেটার জন্য যদি ভালো কাজের জন্য যদি 10টা কাজ না করতে হয়, যেটা আমি করতাম না আগে, হুম, এখন করি সেটা। আগে যেটাই পেতাম হ্যাঁ বলে দিতাম। হুম, তো এখন সেটা আমি একটু স্টপ করেছি, করে ভালো কাজ করছি। আর যেগুলো আমার মন বলছে যে এই কাজটা আমি পারবো পারবো না, বা আমার জন্য না, সেটা হুম। আমি ছেড়ে দিচ্ছি। শেষ। না বলাটা বোধহয় ইম্পোর্টেন্ট একটা। খুব ইম্পর্টেন্ট, না বলাটা প্রচন্ড ইম্পর্টেন্ট লাইফে। কারণ তুমি যদি সবকিছুতেই হ্যাঁ 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 করে যাও, তাহলে হুম, তুমি নিজের কাছেও খেলো হয়ে যাবে। হুম, নিজের কাছেও আরে জিজ্ঞাসা চিহ্ন চলে আসবে যে উম, সবই যখন করছি, তাহলে আমি কেন সেই জায়গাটা পৌঁছাতে পারছি না, যে জায়গাটা সবাই আছে। হুম, তো ওই জিজ্ঞাসা চিহ্ন না রেখে আমার মনে হয় নিজের ক্রাফটটা বা নিজের জনারটা বেছে নেওয়া উচিত। হুম, যেটা তুমি কমফোর্টেবল, যেটা হুম, তোমার মন চাইবে, লোকেদের কথা না শুনে। হুম, তো আমার এটাই নিজেরও স্ট্র্যাটেজি বলতে পারো, বা যেটা আমার মন চায় সেটাই আমি এখন করি। হুম। আরেকটা জিনিস যেটা আজকে মানে তোমার মতনই যারা ভাবছে যে আমি অ্যাক্টিং করব, হুম, অ্যাক্টর হব, হুম। উম সাকসেস সাকসেসের পিছনে যাচ্ছে, চাইছে সাকসেস হতে। তো তাদের জন্য তুমি কি বলবে? আমি বলবো, মানে স্টেপ বাই স্টেপটা কি আরকি? মানে কি করলে সঠিক একটা রাস্তা তৈরি হতে পারে? আচ্ছা, ওই একটা ডায়লগ আছে না, সাকসেস কে পিছে হুম, মত হুম, ভাগো, ওয়ার্ক হার্ড, সাকসেস তোমার পিছে খুদ ভাগেগি। হুম, তো একটাই জিনিস, সেটা হচ্ছে যেটা আমি মানে বারবার পুরো ইন্টারভিউতেই বললাম, সেটা হচ্ছে তোমার যদি মেন্টালি বলো, ফিজিক্যালি বলো, নিজেকে স্ট্রং রাখো, তুমি যদি ঠিক গাইডেন্স পাও, আর কারণ আমার বয়সের সব হুম, ছেলেমেয়েরাই জানে, কেউ স্টেবল, কেউ আনস্টেবল, হুম, 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 কেউ ঠিক পথে গিয়ে হারিয়ে যায়, কেউ মানে সঠিক পথে এগিয়ে চলে যায়। তো সেই জায়গা থেকে মানে প্রত্যেকটা স্টেপ ফেলাটা ইম্পর্টেন্ট। হুম, মানে তুমি যদি ফার্স্ট স্টেপ ফেলার পর 4 নম্বর স্টেপ কি
শিখিয়ে ফেলো, তুমি এই 4টে স্টেপ যদি বাদ দিয়ে দাও, এই 4টে স্টেপ কিন্তু তোমার পরবর্তীকালের 4টে স্টেপ খইয়ে দেবে। বুঝতে পারছো কি বলছি? তো ওই জায়গা থেকে আমার মনে হয় প্রচন্ড ডিসিপ্লিন হওয়া উচিত, ওইটায় ফোকাস রাখা উচিত যে তোমাকে প্রত্যেকটা স্টেপ ফেলতে হবে, তোমাকে বাজে সময়টাও দেখতে হবে, তোমাকে ভালো সময়টাও দেখতে হবে। তুমি যদি বাজে সময়টা স্কিপ করে যেতে চাও তাহলে তো হবে না, কারণ তোমার ভালো সময় যেহেতু ভগবান দিচ্ছে, খারাপ সময় দিচ্ছে নিশ্চয়ই কিছু একটা কারণে দিচ্ছে। ওর মধ্যে তো লার্নিং রয়েছে, লার্নিং প্রসেস হ্যাঁ। ওটাই। তুমি যদি ডিপ্রেশনে মাথায় বাড়িতে গিয়ে শুয়ে বসে থাকো, আর আমার কিছু হলো না, আর হচ্ছে না, ছেড়ে দিস, বাড়ি বা পড়াশোনায় লেগে, এরকম করলে তো হবে না। গিভ আপ করা যাবে না, একদম এটা গিভ আপ করলে চলবে না। কারণ আমার আগের বছর, আমি নিজের পার্সোনালি নিজের ইয়েতেই বলছি, আমার আগের বছর প্রায় আমি 6টা কাজ প্রায় সবটাই, আবার প্রলয় বলো, গাছছড়া বলো, খ্যাপা বলো, এটা আমাদের গল্প, সবকটা হিট ছবি, বনবিবি হিট ছবি দিয়েছি বা হিট সিরিয়াল করেছি। তো আমি অত কাজ করার পর এই বছরটা আমি প্রায় 6 মাস বসে আছি, কোনো কাজ নেই। তো এটা আমার লার্নিং প্রসেস, এটা আমার লার্নিং প্রসেস। আমি শিখছি যে আমার কোথায় কোথায় আমাকে হয়তো কোনো ক্যারেক্টারের জন্য ভেবেছে, কিন্তু সেটা ছোট লাগছে। তো সেই ছোটটাকে কাটানোর জন্য আমাকে কি কি করা উচিত, আমাকে কি নিজের অ্যাক্টিং স্কিলসে সেই ম্যাচিওরিটি আনা উচিত, সেই ম্যাচিওরিটি নিয়ে সেটা নিয়ে একটু প্র্যাকটিস করা, বা নিজের চেহারা হয়তো ছোট লাগছে বা আমাকে সেই ম্যাচিওর ছেলেটা এখনো আমার মধ্যে নেই বা এখনো আসেনি, সেটা আমি এখন নিজেকে বিল্ড করছি, নিজের লুকসের উপর এক্সপেরিমেন্ট করছি, যেটা আমি নর্মালি কাজে থাকলে পারবো না। তো সেই লার্নিং প্রসেস গুলো পজিটিভলি নেওয়ার চেষ্টা করছি, যেটা আমার মনে হয় আমার শুধু অ্যাক্টিং ক্যারিয়ার বলে না, সবার ক্যারিয়ারই করা উচিত, যেখানে তোমার ডিফল্ট সেগুলো নিয়ে আরো কাজ করে যাও, কারণ শেখার কোনো শেষ নেই। সোশ্যাল মিডিয়াটা বা ফোন তোমার জীবনের কতটা পার্ট জুড়ে আছে? সোশ্যাল মিডিয়াটা আমার মনে হয় সব থেকে একটা, কি বলবো, পার্সোনালি মনে হয় যে প্রচন্ড ডিফেক্টিভ একটা পার্ট, যে যখনই কাজ নেই একটু ফোনে বসে রিলস দেখতে শুরু করে দিই, এই স্ক্রোল স্ক্রোল স্ক্রোল। আমার মনে হয় ওইটা একটা মেন নেগেটিভ জায়গা, যেখানে তোমার সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। আমি নিজেও করি, এরকম না যে আমি নিজে বলছি বলে নিজেই করি না, কিন্তু আমার মনে হয় ওই সোশ্যাল মিডিয়ায় যেইটুকুনি দরকার, যেইটুকুনি ফোনে তোমার প্রয়োজন, 1-2 ঘন্টা দাও, তারপরে আমার মনে হয় না ফোন ছোঁয়া উচিত, নিজের ক্রাফটটাকেই বেশি কনসেন্ট্রেট করা উচিত। কারণ ফোন, স্পেশালি ইনস্টাগ্রাম, ফেসবুক এমন একটা জিনিস প্রচন্ড অ্যাডিকটিভ। তো ওই অ্যাডিকশনটা আমার মনে হয় কাজের উপর নেওয়া উচিত, দেন সিং রিলস আর মেকিং ভিডিওস বানানো তো অফকোর্স ভালো। এখন তো ভিডিওস বানালেও টাকা আসছে, সবকিছুই হচ্ছে, সেটা আমি পারি না পার্সোনালি, হয় না আমার দ্বারা। কিন্তু আমার মনে হয় ফোনের থেকে যতটা দূরত্ব রাখবে ততটা তোমার নিজের জন্য পার্সোনালিও ভালো, মেন্টাল হেলথের জন্য ভালো, কারণ ডিপ্রেশন ওখান থেকেও আসে। কারণ এখন তো ফোনে একটা অদ্ভুত বিষয় আছে, তুমি যেই মেন্টাল স্টেটে থাকবে তোমাকে সেই মেন্টাল স্টেটেরই ভিডিও দেখানো হয়। তো সেই তুমি ওই স্টেটে গিয়ে যদি আরো ডিপ্রেসিং ভিডিও দেখো, তুমি আরো ডিপ্রেস হয়ে যাবে। তো আমার মনে হয় সেই সব সময় তোমাকে ফোন রেখে পজিটিভ কিছু বা কিছুই করো না, মেডিটেশন করো, বাড়িতে বসে খেলো, বন্ধুদের সাথে কথা বলো, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকো, দেন শুয়ে শুয়ে ফোন ঘেটে যাওয়ার থেকে। আমার মনে হয় আরেকটা জিনিস আমি যেটা ফলো করেছি সেটা হচ্ছে, আমরা একটা ছবি ফেসবুক বা ইনস্টাতে আপলোড করলাম, পোস্ট করার পর আমাদের টেন্ডেন্সি হচ্ছে কি 10 মিনিট বা 5 মিনিট বা 15 মিনিট পর পর গিয়ে দেখে আসা কটা লাইক, কটা কমেন্ট। এটা আমার অভ্যেস আছে। হ্যাঁ, তো এটা তো ভিতরে তাহলে আমাদের একটা জিনিস কাজ করছে, কত লোক আমাদের অ্যাপ্রিসিয়েট করছে, বা আমি অন্য আরেকজনের সঙ্গে তুলনা করছি, ওর কটা হলো আমার কটা হলো। এইটা তো মেন্টাল হেলথের জন্য সত্যিই একটা মানে কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, এখন তো সব এক ধরনের কাজ, অ্যাংজাইটি কাজ করে। হ্যাঁ, অ্যাংজাইটি তো কাজ করে, কিন্তু আমার ক্ষেত্রে কাজ করে না। আমি শুধু দেখি যে আমাকে কতটা অ্যাপ্রিসিয়েট করছে লোকেরা, কিন্তু লোকজনের জন্য অফকোর্স সেটা খুব কারণ এখন শুধু লাইফে কম্পিটিশনের থেকে বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়ার কম্পিটিশন। কার 4 লাখ ফলোয়ার, কে বেশি ব্র্যান্ড কোলাবোরেশন পেয়ে গেল ওই জন্য, কারো 60,000, কিন্তু ভালো কাজ করছে এখানে কিন্তু সে কিছু পাচ্ছে না। ওই কম্পিটিশনটা এখন বেশি, এখন উল্টে ফলোয়ার্স দেখেও কাস্টিং করা হচ্ছে। তো সেই জায়গা থেকে
হ্যাঁ, এটা মেন্টালি প্রচন্ড ডিস্টার্ব করে। আমি বলবো সেইটাও একটু, আমার মনে হয় ওই সব জায়গা থেকে মানুষদের গ্যাপ নেওয়া উচিত। যে যে তুমি লোকেদের সাথে কম্পেয়ার না করে নিজের সাথে কম্পেয়ার করো নিজেকে। যে তুমি যদি ওটা পারছো না, তার মানে তোমার নিশ্চয়ই অন্য কিছু একটা ট্যালেন্ট আছে যেখানে তোমাকে নিচ্ছে। তুমি থোড়ি না এমনি হাওয়ায় ভেসে চলে এসছো। একদমই। তো ওই জায়গাটা আমার মনে হয় ডিফারেন্সিয়েট রাখা উচিত সব মানুষদের। আমি পার্সোনালিও সেটাই ডিফারেন্সিয়েট করি। আমি নিজেকে বারবার একটা ছবি নিজে পোস্ট করলে নিজেরটাই দেখি, নিজেরটা দেখে লাইক আর কমেন্ট দেখি যে কটা হচ্ছে, কটা হওয়ার পর আমি শুধু দেখি যে না, এই কন্টেন্টটা হলে হবে না, মানুষ আমাকে অন্যভাবে ভালোবাসে। ওই ভালোবাসাটা আমি হয়তো মানুষদের অন্যভাবে এই অ্যাসেসমেন্টটা করা দরকার। হ্যাঁ, মানে প্রত্যেকটা কাজে বা প্রত্যেকটা পোস্টে বা প্রত্যেকটা সিনেমা, ওয়েব সিরিজ, সিরিয়ালে তো তুমি সাকসেস পাবে না। একদম। ওই ফেলিয়ার্স গুলো তোমাকে অ্যাকসেপ্ট করাটা উচিত দ্যান কম্পেয়ারিং উইথ আদার্স। বই পড়াটা এখন আছে জীবনে? বই পড়াটা হয়? পার্সোনালি বই পড়া বা অডিও বুক শোনা? অডিও বুকটা শুনি আর ওটা শুনি, কিন্তু বই আমি প্রচন্ড ভালো লিসনার, তো আমি শুনতে বেশি ভালোবাসি দেন রিডিং পড়তে বা কথা বলতে। প্রচন্ড ইন্ট্রোভার্ট একটা ছেলে, তো আমার লিসেনিং পাওয়ারটা বেশি। আর আমাকে কেউ গল্প বই শুনিয়ে দিলে আমি পড়বো, বা অডিও চালিয়ে দিলে আমি সেইগুলো শুনি হেডফোন লাগিয়ে সব জায়গায় যখনই ফ্রি থাকি। তো ওই অভ্যেসটা আছে আমার। বেশি অভ্যেস হচ্ছে যতটা পারি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার। ডান্স করি, ফিজিক্যালের উপর জিম করি, নিজেকে ইমপ্রুভ করি, বা জিমন্যাস্টিক করি। আমি 14 বছর প্রফেশনাল ডান্সার আর জিমন্যাস্ট। তো ওই জায়গাগুলো আমি যতটা পারি নিজেকে ভালো রাখার চেষ্টা করি, কারণ ফিজিক্যালি যদি স্টেবল থাকো তাহলে তোমার মেন্টাল হেলথটাও ভালো থাকবে। ঠিক আছে, আমরা মোটামুটি সব পয়েন্টগুলোই আজকে যতগুলো পয়েন্ট আমরা মোটামুটি আইডেন্টিফাই করেছি সবগুলোর সঙ্গেই আমরা কথা বলেছি। তো আমাদের সঙ্গে কথা বলে তোমার কেমন লাগলো সেইটা একটু এই মাস্টারে বলে দেবে। আমার কথা বলে সত্যিই ভালো লাগলো, কারণ এরম প্ল্যাটফর্ম আমার মনে হয় হওয়া উচিত। কারণ যেখানে এখন তো সব জায়গায় শুধু সিনেমা, ওয়েব সিরিজ, সিরিয়ালেরই প্রচারের জন্য ইন্টারভিউ করা হচ্ছে। নিজের পার্সোনাল স্পেস শেয়ার করার জন্য কোনো প্ল্যাটফর্ম আছে, বলবো না নেই, কিন্তু অপেক্ষাকৃত কম, বা সেখানে হয়তো এখনো ডাক পড়েনি। তোমাদের এখানেই প্রথম ডাক পড়েছে, তাই জন্য নিজের কিছু শেয়ার করতে পেরেছি বা সবার সাথে শেয়ার করতে পেরেছি, সেটা আমি পার্সোনালি মন থেকে প্রচন্ড ভালো লাগছে। মন থেকে একটু হালকা হয়েছে যে এই জিনিসগুলো যেগুলো আমার প্রবলেমস চলছে বা চলছিল বা হচ্ছে বা সলিউশন বের হচ্ছে, সেগুলো আমি তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি। তাই জন্য থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আর এরকম ভাবেই তোমরা এগিয়ে যাও, আর তোমাদের প্রচুর নাম হয়ে যাওয়ার পর আমাকে আবার ডেকো, তখন আরো ভালো ভালো জিনিস এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো তোমাদের সাথে। নিশ্চয়ই। আর আমাদের এই প্রোগ্রামটার নাম হচ্ছে গিয়ে ডিপ ড্রাইভ উইথ সমর, আর আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে এস আইডিয়া। একটু সাবস্ক্রাইব করতে বলে দাও, সেটা এই ক্যামেরাটাতে বলো। সবাইকে বলবো এই পডকাস্টটা ডিপ ড্রাইভ উইথ সমর এস আইডিয়াজ আমাদের ইউটিউব চ্যানেলে, তোমাদের ইউটিউব চ্যানেলে এখন মনে হয় স্ট্রিমিং চলছে, সবার চলছে, আমারও আসবে কিছুদিনে। তো আমি বলবো সবাই প্লিজ এটা সাবস্ক্রাইব করো। আমি আমার সব পেজ থেকে এটা শেয়ার করে দেবো, এই পেজটা সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো, আর বেল আইকনটা টিপে রাখো যাতে নোটিফিকেশন তোমাদের প্রত্যেকদিন আসতে থাকে।